আজকের নাটক স্বপ্ন, রচনা জ্যোতির্ময় চক্রবর্তী, স্বরাভিনয়ে রীনা সাহা ও অরুময় চক্রবর্তী। আবহ, শব্দগ্রহণ, পরিচালনা অরুময় চক্রবর্তী। নাটক স্বপ্ন। কতদিন পর তোমাকে আবার ফিরে পেলাম চন্দন। আজ আমি নিজে হাতে সব রান্না করেছি তোমাকে খাওয়াবো বলে। কে বললো তুমি আমায় ফিরে পেয়েছো? এ আমাদের ক্ষণিকের দেখা সমী। প্লিজ চন্দন, প্লিজ, এসব অলক্ষণে কথা মুখেও এনো না, আমি সইতে পারবো না। তোমার সহনশীলতার উপর আমার কোনো হাত নেই। আমি শুধু তোমাকে সত্যের সামনাসামনি দাঁড় করাতে চাই, যাতে তুমি আমাকে ভুল না বোঝো। কোন সত্যের কথা বলছো চন্দন? তুমি নিরুদ্দেশ হয়ে যাবার পর মাসিমা, মেসমশাই এবং আমার মনের অবস্থা কি হয়েছিল সে কথা তুমি একবারও ভেবেছিলে? আজ এতদিন পর ফিরে এসে আবার স্বার্থপরের মতো চলে যেতে চাইছো? সুমি, মানুষ যখন সব সাংসারিক বন্ধন ছিন্ন করে চলে যাবার কথা স্থির করে, তখন সে মনের সঙ্গে অনেক লড়াই করেই এই কঠিন সিদ্ধান্তে পৌঁছয়। সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমার আবেগ আমাকে বারে বারে ক্ষতবিক্ষত করেছে, বাধা দিয়েছে। কিন্তু সেই বাধা যখন অতিক্রম করেছি, তখন আর পিছু ফেরার কোনো প্রশ্নই নেই। তাহলে ফিরে এলে কেন? আমরা তো তোমাকে হারাবার দুঃখ নিয়ে বাঁচতে চেষ্টা করেছিলাম। তোমার এই ধূমকেতুর মতো প্রত্যাবর্তন আমাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। এখন যখন ফিরে পেয়ে মাসিমা, মেসমশায়ের অর্ধমৃত মনটা আবার বেঁচে উঠল, তুমি বলছো চলে যাবে? তুমি তো মানুষ দুটোকে হত্যা করবে তাহলে। আমি কেন ফিরে এসেছি, কী কারণে ফিরে আসতে বাধ্য হয়েছি, তা তো তোমার অজানা নয় সুমি। বাবা মা নয়, আসল সত্যটা জানে না, কিন্তু তুমি তো জানো। কি জানি আমি? কি বলেছ আমায়? শুধু এইটুকু জানি, পুলিশ তোমাকে খুঁজছে, আর তুমি আইনের চোখে একজন আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছ। যখন কোথাও তোমার আশ্রয় জোটেনি, তখন নিজের স্বার্থে নিজেকে লুকিয়ে রাখতে ছদ্মবেশে চোরের মতো রাতের অন্ধকারে নিজের বাড়িতে শেল্টার নিয়েছ। আর আজও আমার সঙ্গে দেখা করতে এসেছ ছদ্মবেশে, লোকের চোখে ধুলো দিয়ে। ব্যাস ব্যাস, এইটুকুই জানি আমি তোমার কাছ থেকে। বাকিটা তো খবরের কাগজ থেকে জানতে পারি। তুমি তো আমায় ভালোবাসো। সন্দেহ আছে? সন্দেহ নেই বলি তো তোমাকে সত্যিটা জানাতে চাই। খবরের কাগজের থেকে তুমি নিশ্চয়ই তোমার চন্দনকে বেশি বিশ্বাস করো। সুমি, ওরা রাষ্ট্রের গোলামি করে, তাই আসল সত্যটাকে ঢেকে দিয়ে মিথ্যে গল্প জনগণের সামনে তুলে ধরে ওদের কাজ। ওরা যে খবরের পণ্যায়ন করে সুমি, শুধু প্রফিট আর লসের দাঁড়িপাল্লায় মেপে ওরা খবর পরিবেশন করে। কোনটা মিথ্যে? ওরা তোমার গায়ে যে রাষ্ট্রদ্রোহিতার তকমা সেটে দিয়েছে সেটা, নাকি তুমি কিছু নিরীহ মানুষকে খুন করার নেপথ্য নায়ক সেটা? সুমি, না জেনে না বুঝে কাউকে কাঠগড়ায় দাঁড় করানোটা সংবেদনশীল মানুষের রুচির পরিচয় নয়। তুমি না আমায় ভালোবাসতে? এখনো তোমাকেই ভালোবাসি চন্দন। ভালোবাসা আমার কাছে পোশাক বদল নয় যে দীর্ঘদিন অব্যবহৃত কোনো পোশাককে ছুঁড়ে ফেলে নতুন পোশাক গায়ে চড়াবো। তুমি কি জানতে চাও বলো? তোমার সব প্রশ্নের উত্তর দেব বলেই তো আজ তোমার ঘরে আতিথ্য গ্রহণ করেছে। তোমার অন্তর্ধান আমাদের কাছে একটা রহস্য। ইউনিভার্সিটির ব্রিলিয়ান্ট স্টুডেন্ট চন্দন ব্যানার্জি গবেষণা করতে করতে তার উজ্জ্বল ভবিষ্যৎকে তুচ্ছ করে কোথায় হারিয়ে গেল, আর কেনই বা গেল? সুমি, আমার মতো একটা বিপ্লবী মন সুপ্ত অবস্থায় ছিল। শুধু প্রয়োজন ছিল বারুদে আগুন ঠেকানোর। সেই আগুনের সন্ধান পাই গবেষণার কাজে, যখন একটা ছোট্ট গ্রামে ফিল্ড ওয়ার্ক করতে যাই। যেন গ্রামটা ছিল দলিত সম্প্রদায়ের। আমার গবেষণার বিষয় ছিল দলিত মানুষের জীবন প্রণালী নিয়ে। শুনি, আমি যদি ওই গ্রামই না যেতাম, তাহলে বৈষম্যের যে বর্বর ইতিহাসটা আমার কাছে চিরকাল অজানাই থেকে যেত। তোমার কাছ তো গবেষণা করে সত্যটা উদ্ঘাটন করা, যা ইতিহাসের দলিল হয়ে থাকবে। ভুল সুমি, ভুল। স্বার্থপররা এই ধরনের ভাবনা ভাবে।
সমাজের অন্ধকার দিকটা নিয়ে বড় বড় লেকচার, থিসিস পেপার, দেশ বিদেশে সমাদৃত হওয়া, গবেষণালব্ধ বইয়ের লেখক হয়ে রয়্যালটি প্রাপ্তি, শুধু এটাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য? আর কোনো দায় নেই, সমাজের কাছে কোনো দায়বদ্ধতা নেই, নিজের কাছে কোনো প্রশ্ন? সমাজের অবক্ষয় ঘটেছে মানছি, এটাও মানি, বৈষম্য এক ব্যাধি, কিন্তু তা বলে সশস্ত্র বিপ্লব, তাও রাষ্ট্রের বিরুদ্ধে? তোমার এই সুন্দর সুন্দর শব্দচয়ন শুনতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে, কিন্তু যাদের জীবনের পুরো অধ্যায়টাই অন্ধকারে নিমগ্ন, যাদের প্রতিটা সকাল প্রতিটা সন্ধ্যে তাচ্ছিল্য, করুণা, অত্যাচার আর আব্রুহীনতায় মোড়া, তাদের কাছে তোমার এই পোশাকি কথাবার্তার কোনো মূল্য আছে? তাই তুমি ওদের জন্য নতুন অধ্যায় রচনা করতে চাও? ঠাট্টা করো না সুমি, তুমি একজন শিক্ষিত মহিলা, শিক্ষা নিশ্চয়ই আত্মকেন্দ্রিক হতে শেখায় না? চন্দন, আমি একজন খুব সাধারণ মেয়ে, জীবনের কাছে আমার চাহিদাও খুব সামান্য। সেই চাহিদার মধ্যে একটু ভালোবাসা, একজনকে পাশে পাওয়া, তাকে নিয়ে একটা স্বপ্নের ঘর বাঁধা, এইটুকুই চাই চন্দন। বলো তুমি, বলো, এটা কি আমার অন্যায় চাহিদা? না না সুমি, তোমার চাহিদায় কোনো খাদ নেই, কিন্তু আমি তোমার চাহিদা পূরণে অক্ষম। আমাকে ক্ষমা করো তো সুমি। চন্দন, চন্দন প্লিজ, এভাবে আমার পাশ থেকে সরে যেও না। আমি বলছি তোমায়, তুমি যা করে ফেলেছো তা যদি স্বীকার করে নাও, আমি বলছি তোমায়, আমি অপেক্ষা করব তোমার জন্য। বিশ্বাস রাখো আমার উপর, তুমি সারেন্ডার করো প্লিজ। তা সম্ভব নয় সুমি, আমি বিশ্বাসঘাতক নই, আমি ওদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ তুমি? ওই নিষিদ্ধ সংগঠনের কাছে? তুমিও শেষ পর্যন্ত ক্ষমতাবানদের মুখের ভাষায় কথা বলছো। কে নিষিদ্ধ আর কে নয় তা ঠিক করবে কারা? যারা ক্ষমতার পোশাক গায়ে চাপিয়েছে। মানুষের স্বাধীনতা, তাদের অধিকার নির্ধারণ করবার মালিক যারা, তাদের বিচার কে করবে সুমি? যারা প্রতিদিন ক্ষমতার দম্ভে, ধর্মের উন্নাসিকতায়, বিভাজনের রাজনীতিতে লিপ্ত, নিজেদের কায়েমি স্বার্থকে চরিতার্থ করতে যারা প্রতিদিন রাষ্ট্র ক্ষমতাকে অপব্যবহার করে, যারা শ্রেষ্ঠত্বের গর্বে অপর মানুষকে দাস বানিয়ে রাখতে চায়, জাতের দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, সংস্কারের দোহাই দিয়ে, তুমি তাদের কথার প্রতিধ্বনি করো না। আমার চোখে নিজেকে ছোট করো না সুমি, তোমার কাছে এই অনুরোধটুকু করি। আমি জানি না, আমি কিচ্ছু জানতে চাই না, আমি তোমাকে হারাতে চাই না চন্দন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে আমাদের সেই সোনালি দিনগুলো ফিরে দাও না চন্দন। তোমার কি কিছু মনে পড়ে না? তোমার মনে আছে চন্দন ইউনিভার্সিটির দিনগুলোর কথা? প্রথম যেদিন আমি তোমার প্রেমে পড়ি, সেদিন ইউনিভার্সিটিতে একটা ডিবেটে তুমি বক্তৃতা দিচ্ছিলে। তোমার দীপ্ত ভঙ্গি, তোমার বাচন শৈলী, তোমার ব্যক্তিত্ব আমাকে আকর্ষণ করেছিল। আমি তো চোখ বুঝলে এখনো দেখতে পাই চন্দন। বন্ধুরা, আমাদের আজকের বিতর্কের বিষয় নৈরাজ্যবাদ অর্থাৎ অ্যানার্কিজম কি রাষ্ট্রীয় কর্তৃত্বের পরিপন্থী। আমি আলোচনার শুরুতেই যে শব্দটা প্রথমে ডিফাইন করতে চাই তা হলো নৈরাজ্য বলতে কি বোঝায়। নৈরাজ্য বলতে বোঝায় এ পলিটিক্যাল মুভমেন্ট অ্যাডভোকেটিং দি অ্যাবলিশন অফ দি স্টেট অ্যান্ড দি রিপ্লেসমেন্ট of all forms of governmental authority by free association and voluntary cooperation of individual and groups। একটা রাজনৈতিক আন্দোলন যা রাষ্ট্র এবং সকল প্রকার সরকারি কর্তৃত্বের বিলোপকে সমর্থন করে এবং পরিবর্তে উদ্দেশ্য সাধক মুক্ত বা স্বাধীন স্বেচ্ছামূলক সংস্থা বা সমিতি স্থাপিত হবে। বন্ধুরা, নৈরাজ্যবাদ হলো এমন একটা দার্শনিক মতবাদ। চন্দনদা, একটা কথা ছিল। হ্যাঁ বলো, তুমি ফার্স্ট ইয়ার তো, নিউ কামার। হ্যাঁ, আপনার বক্তৃতা মুগ্ধ হয়ে শুনছিলাম। তাই? কি সাবলীলভাবে একটা কঠিন বিষয়কে আপনি ব্যাখ্যা করছিলেন। আসলে কি জানো, পড়াশুনো এমন একটা অস্ত্র, যদি তুমি তাকে রোজ শানিত করো, সে তোমার বোধের ওপর বাধার আস্তরণটা আস্তে আস্তে সরিয়ে দেয়। যাই হোক, বলো তোমার কি প্রশ্ন? একজন পল সায়েন্সের ছাত্রী হিসেবে আমার জানতে ইচ্ছে করে, অ্যানার্কিস্ট সোসাইটি সত্যিই কি বাস্তবসম্মত, নাকি একটা ইউটোপিয়ান কনসেপ্ট? নিশ্চয়ই সম্ভব। এই সমাজের মূল ভিত্তি হবে সকল সদস্যের পারস্পরিক বোঝাপড়া, সমঝোতা, সামাজিক প্রথা এবং অভ্যাস। ধরো তোমার সঙ্গে আমার কোনোরূপ সম্পর্ক গড়ে উঠেছে, কেন সেই সম্পর্ক আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, কর্তৃত্ব দ্বারা নিয়ন্ত্রিত হবে?
আইনের শাসন যদি না থাকে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ যদি না থাকে, তবে তো মাৎসন্যায় তৈরি হবে। দেখো, আইন নিশ্চয়ই থাকবে, কিন্তু সেই আইন কিছু মুষ্টিমেয় মানুষের দ্বারা পরিচালিত হবে না। যেখানেই ক্ষমতায়ন, সেখানেই বিভাজন, সেখানেই অসাম্য। সেই জন্যই তো উচ্চ আদর্শের সুদৃঢ় বিকাশ ঘটাতে হবে, আবিষ্কারকে, বিজ্ঞানের প্রগতিকে কাজে লাগাতে হবে। ইচ্ছে তো হচ্ছে আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, কিন্তু আজ আসি, একটু কাজ আছে। এই দেখো, এতক্ষণ কথা বলছি অথচ তোমার নামটাই জানা হলো না। সুমেধা, সুমেধা চ্যাটার্জি। বেশ, আজ আর আটকাবো না, কিন্তু আমাদের আবার দেখা হবে সুমেধা। হ্যাঁ, এরপর রোজ আমাদের দেখা হতো। তোমার কাছে রোজ আমি কোনো বিষয় নিয়ে জানতে যেতাম, আর জানার ফাঁকে ফাঁকে একটা নিখাত সৎ মানুষকে একটু একটু করে ভালোবেসে ফেলতাম। কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি আমরা চন্দন। তুমি সব ভুলে গেছো, নাকি জোর করে তোমাকে ভোলানো হয়েছে, তোমার ব্রেন ওয়াশ করা হয়েছে? আমার কেউ ব্রেন ওয়াশ করেনি শুনি। আমি স্বেচ্ছায় নিজের মর্জিতে একটা আন্দোলনের শরিক হয়েছি। তোমাদের চোখে সেই আন্দোলন যদি ভুল মনে হয়, তাতে তো আমার কিছু করার নেই। আমার মন যাতে সাড়া দেবে, বোধ যে পথ নির্দেশ করবে, আমি সেই পথেই শেষ দিন পর্যন্ত হাঁটব। জন্মদাতা বাবা মায়ের কথা তোমার একবারও মনে হয় না? কি দায়িত্ব পালন করলে তুমি ওই দুটো অসহায় মানুষের প্রতি? তুমি তো আছো সুমি, মানুষ দুটোকে একটু দেখতে পারবে না? তুমি আমার সঙ্গে প্রতারণা করছো চন্দন। কেন 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 তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে? শান্ত হও সুমি, আমি তোমাকে কোনো স্বপ্ন দেখাইনি, আমি শুধু তোমার মনের কাছাকাছি ছিলাম। তাহলে স্বীকার করলে অবশেষে তুমি আমাকে ঠকিয়েছো, ঠকাতে চলেছো? আমি কাউকে ঠকাইনি সুমি। যে মানুষগুলোকে সবাই ঠকিয়েছে, আমি শুধু তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তুমি কারো পাশে থাকার যোগ্য নও চন্দন ব্যানার্জি। তুমি একজন খুনি, কোল্ড ব্লাডেড মার্ডারার। তুমি কয়েকজন নিরীহ মানুষকে খুনের ষড়যন্ত্র করেছো। তাদের অপরাধ, তারা উচ্চবংশীয়। হ্যাঁ হ্যাঁ, আমি খুনের ষড়যন্ত্র করেছি, কারণ কারণ তারাই রাষ্ট্রের কর্তৃত্বের অধিকারী, তারাই মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে, তারাই প্রকাশ্য দিবালোকে নিম্নবর্ণের মানুষদের ঘরে আগুন লাগায়, আবার তারাই রাতের অন্ধকারে ঘরের মা বোনেদের বলাৎকার করে। চন্দন, তুমি কি জানো শুনি, দিনের পর দিন অত্যাচারিত হতে হতে মানুষগুলো মুখ বধির হয়ে গেছে। যুগ যুগান্তর ধরে ওদের প্রতি অবিচার চলছে। যারা সেই অবিচার করছে, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। তুমি তাহলে সারেন্ডার করবে না? না। এবার তাহলে কি করবে? যদিও আমাদের গতিবিধির কথা আমরা কাউকে জানাই না, তবু তবু তুমি আমার বড় আপন, তাই যাবার আগে তোমাকে বলে যাব। যদি ধরা পড়ে যাও? নির্ঘাত ফাঁসি, নতুবা এনকাউন্টারে কুকুরের মতো গুলি করে মারবে। যাই হোক, ওসব ছাড়ো, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও, অনেকদিন ভালো করে খাওয়া জোটেনি। তুমি একটু বসো, আমি এক্ষুনি আনছি। আগুনের পরশ মনি, নাও, খেয়ে নাও। বাহ, এত খাবার কতদিন চোখেই দেখিনি। এই সুমি, একটা আবদার করবো, বলো রাখবে? বলো চন্দন, আমি কবে আর তোমার আবদার রাখিনি? ওই গানটা যেটা তুমি আমায় শোনাতে, গানটা শোনাবে একবার? আচ্ছা। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন। আহ, কতদিন পর তোমার গলায় গান শুনলাম। এবার ফোনটা করি। কাকে? পুলিশকে। মানে সুমি, তুমি আমাকে ধরিয়ে দেবে? সুমি, তুমি তুমি তোমার চন্দনকে। গলাটা এত চলছে কেন সুমি? আস্তে আস্তে, সব কিছু কেমন এজি লাগছে। কি দিয়েছ তুমি খাবারে? বিষ। বিষ? বিষ দিয়েছ খাবারে? তাছাড়া আমার যে আর কোনো উপায় ছিল না চন্দন। আমি তো তোমাকে বাঁচাতে পারবো না। ধরা তুমি পড়বে, তারপর 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 তোমার উপর চলবে অকথ্য
এত অত্যাচার, তারপর তোমার আধমরা শরীরটাকে ওরা বুলেটে বুলেটে ঝাঁঝরা করে দেবে। আমি সইতে পারবো না, আমি কিছুতেই আমার চন্দনের এই পরিণতি সইতে পারবো না। তোমাকে তোমাকে বাঁচাতে পারলাম না চন্দন, বাঁচাতে পারলাম না। তোমাকে তোমাকে মুক্তি দিলাম, মুক্তি দিলাম। নমস্কার। আজকের চাঞ্চল্যকর খবর, দীর্ঘদিন পুলিশের হাত থেকে পলাতক 16টি খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আসামি চন্দন ব্যানার্জির মৃতদেহ উদ্ধার করা হয়েছে গোয়ালপুকুরের এক বাড়ি থেকে। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তিনি অপরাধী ছিলেন, সঙ্গে একটি মেয়ের মৃতদেহও পাওয়া গেছে। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সন্দেহ মেয়েটির সঙ্গে চন্দন ব্যানার্জির গভীর কোনো সম্পর্ক ছিল। দুটি ডেড বডি পোস্টমর্টমে পাঠানো হয়েছে। আসছে পরবর্তী খবরে, সুলতানগঞ্জের খালের ধারে দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। বোমা দুটি নিষ্ক্রিয়